আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। এখন আমি তোমাদেরকে যে ক্লাসটি করাবো সেটি হলো নবম দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিত চতুর্থ অধ্যায় সূচকীয় রাশি এবং লগারিদম। তো দেখো, এই অধ্যায়ে তিনটি অধ্যায় রয়েছে, 4-1, 4-1-2 এবং 4-3। আমরা আজকে 4-1-এর যে সূচকীয় রাশির যে সমস্যা বা যে অঙ্ক রয়েছে সেটি করার জন্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। মানে যে সূত্র বা বেসিক ধারণাটি প্রয়োজন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। তো যেহেতু সূচকীয় রাশি বা সূচক, সেজন্য সূচক কি সেটা আমরা একটু জানার চেষ্টা করব, বা সূচকীয় রাশি কাকে বলে সেটি এবং সূচক নিয়ে যেই আরও তথ্য রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। দেখো, সূচক কি এটা আমরা একটু জানার চেষ্টা করব। আমরা সূচক শেখার জন্য বা সূচক জানার জন্য আমরা কি করতে পারি, দেখো আমরা জানি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। ওকে, এইটার মান আমরা কিন্তু করতে পারি, বা এটা সরলকরণ তোমরা করেছো ষষ্ঠ শ্রেণীতে। আমরা জানি এটা হবে এক্স টু দ্য পাওয়ার 6। হ্যাঁ, এটা উচ্চারণটা হবে এক্স টু দ্য পাওয়ার 6। ওকে, এখন দেখো, এখন আমরা এটাকে যদি একটু চিন্তা করি, জিনিসটা কি হলো? জিনিসটা হলো যে আমরা x কে গুণ করেছি কতবার? 6 বার করে কি তো কত পেয়েছি? x টু দি পাওয়ার 6 পেয়েছি। তাহলে বোঝাচ্ছে x এর n মানে 6 সংখ্যক বার 6 বার গুণ করে। যদি 4 বার গুণ করতাম তাহলে আমরা পাইতাম x টু দি পাওয়ার 4। যদি 7 বার গুণ করতাম তাহলে আমরা পাইতাম কত? x টু দি পাওয়ার 7। ঠিক আছে, যদি n বার গুণ করি তাহলে কত হবে? হ্যাঁ, তাহলে x টু দি পাওয়ার n। হ্যাঁ, যেহেতু 6 বার গুণ করে x টু দি পাওয়ার 6, 7 বার গুণ করে x টু দি পাওয়ার 7, তাহলে n সংখ্যক বার গুণ করলে হবে x টু দি পাওয়ার n। এই যে আমরা গুণ করে যে রাশিটি পেলাম, এই রাশিটি মূলত এখান থেকে আমরা মূলত সূচক বা সূচকীয় রাশি ধারণাটা পেয়ে যাব। এখানে দুটি জিনিস দেখো, একটি হলো x আর একটি হলো যে কতবার গুণ করা হয়েছে। এখানে x হলো যাকে গুণ করা হয়েছে, আর n হলো যতবার গুণ করা হয়েছে। ওকে, এটা হলো যাকে গুণ করা হয়েছে আর এটা যতবার। ওকে, তাহলে এই যে যতবার কতবার গুণ করা হয়েছে সেটি যদি আমরা খেয়াল করি, এখানে 6 বার গুণ করা হয়েছে, তার একটি নাম থাকবে, আর যাকে গুণ করা হয়েছে তার একটি নাম থাকবে। এই যতবার গুণ করা হয়েছে সেটিকে আমরা বলি সাধারণত কোন রাশির সূচক। তাহলে আমরা x টু দি পাওয়ার 6 এর সূচক কত? 6, যেটিকে আমরা এতদিন ঘাত বলে আসতেছি বা ঘাত বলি, পাওয়ার বলি। তাহলে x এর নাম কি? হ্যাঁ, x টু দি পাওয়ার 6 এর ভিত্তি, এটা হলো ভিত্তি হলো x। তাহলে x এর নাম হলো ভিত্তি আর 6 এর নাম হলো সূচক। ঠিক আছে, তাহলে সূচক বলতে আমরা কি বুঝি? কোনো একটি রাশিকে, কোনো একটি সংখ্যাকে কতবার গুণ, সেটি মিন করতে যে সংখ্যা ব্যবহার করি আমরা, সেটিকে আমরা বলবো সূচক। সূচক হলো যে কোনো একটি রাশিকে কতবার গুণ করা হয়েছে সেটি সিম্বল বা সেটির প্রতীক। যেমন x কে আমরা যদি 6 বার গুণ করি x টু দি পাওয়ার 6, এখানে 6 কে বলা হবে সূচক আর x কে বলা হবে ভিত্তি। এই মোটামুটি ছোট্ট করে বা সহজ করে এতটুকুই সূচকের ধারণাটা আমরা জানলাম। এখন এখানে একটা জিনিস জানতে হবে। দেখো, এই যে x টু দি পাওয়ার 6, তাহলে আমরা পাইলাম x হলো ভিত্তি আর 6 হলো সূচক। এই x এর মান তো একটা নিশ্চয়ই থাকবে, মনে করবে x কি জিনিস? x ও কিন্তু একটি সংখ্যা। যেমন আমরা যখন প্রকাশ করব এটাকে সংখ্যার আকারে, এই যে 2 টু দি পাওয়ার 4, এটার মান হবে 16। দিস ইজ এ সূচকীয় রাশি, এটা একটা কিন্তু সূচকীয় রাশি। ওকে, তো এখানে দেখো 2 আর ভিত্তি হলো 2 আর সূচক হলো 4, তাহলে নিশ্চয়ই এখানে x এরকম একটা কিছু সংখ্যা মিন করে, এবং 6 তো সবসময় তার এরকম মিন করবে না। আমরা যদি ওই যে বলছিলাম x কে যদি n সংখ্যক বার গুণ করি তাহলে এটা সূচকীয় রাশি প্রকাশ করলে x টু দি পাওয়ার n হবে। এখানে এই যে x, মনে রাখতে হবে x এলিমেন্ট হলো r, আর এই n এলিমেন্ট হলো q। q মানে হলো মূলদ সংখ্যা। ওকে, আর হলো বাস্তব সংখ্যা। তবে একটা জিনিস হলো, এই বাস্তব সংখ্যার ক্ষেত্রে শুধু x ইজ নট ইকুয়াল 0। ঠিক আছে, x এর মানটা 0 হওয়া যাবে না, কারণ 0 ঘাত কিন্তু
যতই হোক না কেন তার মান নির্ণয় করা যায় না, সেটি একটি অনির্ণয় আকার। সেই জন্য এক্স হবে বাস্তব সংখ্যা কেবলমাত্র 0 ছাড়া। আচ্ছা, আর এন হবে কিউ মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বলতে আমরা কাকে বলি বুঝি? পূর্ণ সংখ্যা হতে পারে, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, সকল ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা, আবার ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে, ধনাত্মক ভগ্নাংশ হতে পারে। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে এই সূচকীয় রাশি এরকম হতে পারে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হতে পারে, এক্স টু দি পাওয়ার প্লাস হাফ হতে পারে, এক্স টু দি পাওয়ার 6, এটা তো লিখলামই। তাহলে এটা হলো পূর্ণ সংখ্যা, মানে মূলদ সংখ্যা, ধনাত্মক ভগ্নাংশ মূলদ সংখ্যা, ঋণাত্মক ভগ্নাংশ মূলদ সংখ্যা। ঠিক আছে, এরকম হতে পারে। আর এক্স হবে বাস্তব সংখ্যা, শূন্য ছাড়া, তাহলে ঋণাত্মক সংখ্যা হতে পারে, ধনাত্মক সংখ্যা হতে পারে। এই হলো সূচক। আর সূচকীয় রাশি হবে কি, যে সূচক এবং ভিত্তি সম্বলিত যে কোনো রাশি, যেমন আমরা এখানে যেগুলোই লিখছি, এক্স টু দি পাওয়ার n টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 6, এই সবগুলোই সূচকীয় রাশি। সূচক এবং ভিত্তি থাকলেই সেটাকে আমরা বলবো সূচকীয় রাশি। তাহলে বোঝা যাচ্ছে সূচক বা সূচকীয় রাশি মোটামুটি কাছাকাছি। ঠিক আছে, আমরা এখন জানবো যে সূচকীয় রাশি আমরা কেন ব্যবহার করব। আচ্ছা, আমরা যখন কোনো অনেক বড় সংখ্যা বা অনেক ছোট সংখ্যা প্রকাশ করার জন্য বা লেখার জন্য আমাদের অনেক সময় লিখতে অসুবিধা হয়, অনেক ছোট সংখ্যা বা অনেক বড় সংখ্যাকে প্রকাশ করার জন্য সাধারণত সূচকীয় রাশি ব্যবহার করা হয়। এই সূচকের সাহায্যে বা সূচকীয় রাশির সাহায্যে আমরা অনেক বড় বা অনেক ছোট সংখ্যা, যেমন ধরো আমি যদি লিখি এই যে একটা সংখ্যা লিখলাম, হ্যাঁ, কয়টা শূন্য এখানে আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য আছে, তারপর 1 আছে। এইটাকে আমরা 10 × 10 টু দি পাওয়ার 8 এভাবে প্রকাশ করতে পারি সূচকের সাহায্যে, বা 1 × 1 পয়েন্ট, কয়টা শূন্য? 8টা শূন্য। ঠিক আছে, 1.0 10 টু দি পাওয়ার 8 এভাবে প্রকাশ করতে পারি। এই যে একটি পদ্ধতি, এই সংক্ষেপে সূচকের সাহায্যে প্রকাশ করে ফেললাম। এই রাশিটি আর এই রাশিটি সেম, এই সংখ্যাটি একই জিনিস মিন করে। তো এটার আমাদের আলোচনা অবশ্য পরবর্তীতে আছে, যে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত দেখালাম যে এত বড় সংখ্যাটি আমরা এই সংক্ষেপে এখানে এটা লিখতেও সময় কম লাগবে এবং জায়গা কম লাগবে। তো এই সময় কম এবং জায়গা কম করার জন্য সূচকীয় রাশি আমরা ব্যবহার করব। সংক্ষিপ্ত একটা এক্সাম্পল দেখালাম আমরা কিভাবে বড় সংখ্যাকে ছোট অনেক বড় বা অনেক ছোট সংখ্যা কিভাবে সূচকের মাধ্যমে প্রকাশ করব, যেটাকে অনেকটা বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়, সেটা আমরা এই অধ্যায়ের তৃতীয় 4.3 আলোচনা করব। সেজন্য আর আজকে আলোচনা করলাম না। এবার আমরা দেখব, দেখো সূচকীয় রাশির কিছু ধর্ম আছে, কিছু সূত্র আছে, সূচকের কিছু সূত্র আছে, আমরা এই সূত্রগুলো জানার চেষ্টা করব। ওকে, প্রথমত যে সূত্রটি আমরা দেখব, সূচকের সূত্র বলি, কিছু সূত্র আছে সূচকের সূত্র। 1 নাম্বার, আমাকে যদি কোনো একটি রাশি বলে x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n, এই দুটি রাশির সূচক, তাহলে দুটি সূচকের রাশি গুণ করতে বলে, তাহলে এই ক্ষেত্রে আমরা করব ভিত্তিটাকে কমন নিয়ে যাব আর ঘাতে ঘাতে যোগ হবে, গুণের ক্ষেত্রে হবে যোগ। এটাই সূত্র মূলত, এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। সূত্র হলো ভিত্তিটা কমন নিয়ে ঘাতে ঘাত বা পাওয়ারে পাওয়ারে যোগ হবে। আর যদি সেটা হয় ভাগ, যদি সেটা হয় x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, সেক্ষেত্রে হবে ভিত্তি কমন নিলাম x, পাওয়ারে পাওয়ারে হবে বিয়োগ m মাইনাস n। যদি এখানে কি হয়, এটা হবে x টু দি পাওয়ার m মাইনাস n অথবা x টু দি পাওয়ার n মাইনাস m। যদি এটা হবে, যদি m বড় হয় আর এটা বড় হয়, যদি n বড় হয়, n থেকে m বড় হয়। ঠিক আছে, এক্সাম্পল যদি আমরা দিই, এটা বোঝা যাচ্ছে তোমাদের, যদি 2 টু দি পাওয়ার 3 ইনটু 3 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, তাহলে আমরা 3 প্লাস 5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 8 এরকম হবে। ওকে, আর যদি এটা ভাগেরটা করি, তাহলে আমাদের কি হবে, 2 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 3 প্লাস 5, 2 টু দি পাওয়ার 8। যদি ভাগেরটা করি, তাহলে ওই যে বললাম, যদি এরকম হয় 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 3, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে, 5 মাইনাস 3। যেহেতু এখানে উপরে একটা বড় m বড় n ছোট, তাহলে 5। আর যদি এটা এখানে হয় 3, এখানে হয় 5, ঠিক আছে, তাহলে আমরা কি করব, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3 যেটা আছে,
n মাইনাস m এটা লিখতে পারি, অথবা যদি এখানে n উপরে থাকে বা যদি m উপরে থাকে তাহলে আমাদের এটাই হবে। আর যদি এরকম হয় তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, অথবা আবার যেভাবে আছে সেভাবে 2 to the power 3 minus 5 যদি এটা লিখি তাহলে 2 to the power minus 2 হিসাব করলে যেটা আসে 1/2 স্কয়ার এটা হবে। ওকে, এটা হলো এই সূচকীয় রাশির গুণ এবং ভাগের ক্ষেত্রে। তো আমরা আপাতত এটা নিয়ে আলোচনা করব। এখানে সাধারণত তোমার এটা আমরা খুব একটা ব্যবহার করব না, সেজন্য x to the power m by x to the power n যখন হবে তখন আমরা x to the power m minus n করব। x to the power পরবর্তীতে ওইটা আমাদের খুব একটা প্রয়োজন হয় না, সেজন্য আমরা পরবর্তী যেটা বললাম সেটা আলোচনায় না আনলেও চলবে। আমরা বৃত্তিটা কমন নিব, তারপরে পাওয়ারে পাওয়ারে কি করে দেব, বিয়োগ করে দেব, এটা ভাগের ক্ষেত্রে। আর যদি যোগে গুণ হয়, গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কি করে দেব, যোগ করে দেব। ওকে, আচ্ছা 3 নাম্বার যেটা আমরা শিখব সেটা হলো মনে করে xy হোল টু দ্য পাওয়ার n এরকম থাকলো, এটা সূত্র হলো সূচক বলছে x টু দ্য পাওয়ার n y টু দ্য পাওয়ার n। ব্যাস, যদি আমাদের এরকম থাকে কোন একটা বা ab হোল টু দ্য পাওয়ার n, তাহলে a টু দ্য পাওয়ার n b টু দ্য পাওয়ার n দুটি চলকের গুণফলকে সাথে পাওয়ার যদি থাকে তার বোঝা যাচ্ছে উভয়টির সাথেই এই পাওয়ারটি গুণ হবে বা উভয়টির সাথে পাওয়ারটি যুক্ত হবে। ওকে, যদি আমাদের কাছে এরকম থাকে বা সূচকীয় রাশি, তারপরে যেটা সূত্র সেটা হলো ab হোল টু দ্য পাওয়ার 4 নম্বর যে সূত্রটি আছে, ধরো এই পাওয়ারটা যদি গুণ আকারে দুটি এই রাশির সাথে গুণ আকারে আছে, x y এর গুণ আকারে পাওয়ার হলো n, যদি ভাগ আকারে থাকে x বাই y হোল টু দ্য পাওয়ার n থাকলো, তাহলে আমাদের হবে x টু দ্য পাওয়ার n বাই y টু দ্য পাওয়ার n। ঠিক আছে, মানে দুটি চলকের সাথে পাওয়ারটি কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, বা দুটি চলকের সাথে পাওয়ারটিকে আমরা দিয়ে দিব। ওকে, x y হোল টু দ্য পাওয়ার n, তার মানে x এর সাথে x এর পাওয়ার n, y এর পাওয়ার n, এখানে x বাই y হোল টু দ্য পাওয়ার n, x এর পাওয়ার n, y এর পাওয়ার n আলাদা করে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা আরেকটি সূত্র যেটা সেটা আমরা সেটা হলো এরকম, মনে করো x টু দ্য পাওয়ার m হোল টু দ্য পাওয়ার n। তো এটা দ্বারা আমরা বুঝবো যে x টু দ্য পাওয়ার m n, যে বোঝাচ্ছে এই পাওয়ার x টু দ্য পাওয়ার m এর পাওয়ারের সাথে যে হোল পাওয়ার n, মানে এটা পাওয়ারের সাথে আবার nটা গুণ, এটা দ্বারা লেখা যায়। দেখো এটা বুঝতে হবে, কিন্তু x টু দ্য পাওয়ার m হোল পাওয়ার n মানে বোঝাচ্ছে এই n কিন্তু x এর সাথে গুণ না, পাওয়ারের সাথে গুণ। ঠিক আছে, এটা যে পাওয়ার আছে তার সাথে গুণ বোঝাবে। ওকে, তো আমরা সূচকীয় রাশি কি, সূচকীয় রাশি কি এবং সূচক আমরা কেন ব্যবহার করব এবং সূচক সম্বলিত এই সূত্রগুলো আমরা ব্যবহার করব, মনে রাখতে হবে। এই সূত্রগুলো তোমরা দেখে নিও বা বইয়ে আছে, সূত্রগুলো মনে রাখতে হবে। এগুলো আমরা যখন অঙ্ক করব সেখানে আমাদের এগুলোর প্রয়োগ আসবে। এবার আমরা যে জিনিসটি শিখব সেটি হলো, দেখো যে শূন্য সূচক বা ঋণাত্মক সংখ্যার সূচকের হলে কি হবে বা কি ধরনের মান আসবে সেটা আমরা একটু দেখব। দেখো, যদি কোনো রাশির পাওয়ার কত হয় বা সূচক কত হয়, শূন্য হয়, সেটি অবশ্যই আমরা হয়তোবা জানি। আমাদের যদি এতক্ষণ তো আমরা বললাম, যদি পাওয়ার এই যে সূচক শূন্য হলো, তার মান আমরা কত হবে, বা সূচক কত হলো, ঋণাত্মক সংখ্যা হলো, সেক্ষেত্রে মান কত হবে। এগুলো কিন্তু সূত্রের মতোই পড়ে। হ্যাঁ, তোমরা এগুলো আমাদের বিভিন্ন জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের মধ্যে আমরা এই জিনিসগুলো ব্যবহার করি, কিন্তু বুঝি না এটা কোন, এবং এটা শর্ত আছে, যেটা শর্ত আছে x টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু হয় 1, এটার একটা শর্ত আছে, যে শর্তটা হলো x ইজ নট ইকুয়াল 0, আর এটা হবে 1 বাই x। হ্যাঁ, এটা হলো 1 বাই x, এখানেও x ইজ নট ইকুয়াল 0, x ইজ নট ইকুয়াল 0, এই শর্তটি থাকবে। এখানে আরেকটি শর্ত যুক্ত হবে, এখানে যে 1 সরি x টু দ্য পাওয়ার 0, আর এটা এখানে যে এটা হতে হবে এই যে 1, এইগুলো হতে হবে এখানে n দিয়ে প্রকাশ করলে সুবিধা হবে। দেখো x টু দ্য পাওয়ার n হবে, এই n এলিমেন্ট হবে n স্বাভাবিক সংখ্যা, n এলিমেন্ট হবে n স্বাভাবিক সংখ্যা। ওকে, স্বাভাবিক সংখ্যা হতে পারে বা হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত স্বাভাবিক সংখ্যাই হবে। x টু দ্য পাওয়ার স্বাভাবিক সংখ্যা হলে তার মান হবে 1 বাই x টু দ্য পাওয়ার n। x টু দ্য 0 ইকুয়াল টু 1 হবে কখন, যখন x ইজ নট ইকুয়াল 0, আর x টু দ্য পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1 বাই x টু দ্য পাওয়ার হবে কখন, x ইজ নট ইকুয়াল 0 এবং x n এলিমেন্ট n, এই
ফরম্যাটে থাকলে। ওকে, তাহলে দেখো আমরা যখন পাওয়ার কত হবে 0, সূচক যখন 0 হবে তখন তার মান হবে 1, সূচক যখন মাইনাস ঋণাত্মক সংখ্যা হবে সেই ক্ষেত্রে তার মান হবে 1/x⁴n। যদি এখানে যা থাকে n এর জায়গায় যা থাকে তাই হবে। যদি x এর জায়গায় n এর জায়গায় কত x⁴ থাকে তাহলে 1/x², x⁻³ তাহলে 1/x³। ওকে, এটা মনে রাখতে হবে। এইগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে জানা লাগে, বা অঙ্ক বা অবজেক্টিভের ক্ষেত্রে বিশেষ করে এগুলো খুব শর্তগুলো মনে রাখতে হবে। ওকে, এইবার আমরা চলে আসি আরেকটা জিনিস দেখো, যেটি আমরা অনেকেই জানি না। হ্যাঁ, আমরা অনেক সময় এরকম সংখ্যা পাই, এটাকে আমরা পড়তে পারি না। ঠিক আছে, তো দেখো এটাকে পড়তে পারি না, বা এটাও হয়তো পড়তে পারি কিন্তু এইটা পড়তে পারি না, এরকম থাকলে পড়তে পারি না। এটাকে আমরা জানি 5 এর ঘনমূল, 5 এর ঘনমূল। হ্যাঁ, এটা এভাবে পড়ি, ঘনমূল হবে 5 এর ঘনমূল হলো রুট, হ্যাঁ, কিউব রুট 5, কিন্তু এটাকে পড়তে পারি না। তাহলে আচ্ছা, যদি এরকম থাকে রুট 5 থাকে সেটাকে আমরা বলি বর্গমূল, 5 এর 5 এর বর্গমূল। ঠিক আছে, আর এটাকে বলি ঘনমূল। কিন্তু যদি এরপরে থাকে 4 থাকে বা 5 থাকে তখন বোঝা যাচ্ছে মূলত এই যে বর্গমূল দ্বারা বোঝাচ্ছে কয়টি মূল, দ্বিতীয় মূল। আমরা বলতে পারি বর্গমূল, ঘনমূল। আমরা যদি বর্গমূল বলতে বোঝাচ্ছি যে এটার দ্বিতীয় মূল, ঘনমূল বলতে বোঝাচ্ছি এটাকে এটার তৃতীয় মূল। তো আমরা যদি 4 থাকে তাহলে চতুর্থ মূল, এটাকে 4th root of 5 বলতে পারি আমরা, বা 5th root of 5, এটাকে বলতে পারি 5th root of 5। হ্যাঁ, তোমাদের বই দেখবা লেখা আছে, মানে 5 এর পঞ্চম মূল, 5 এর পঞ্চম মূল। যদি 4 থাকে তাহলে 4th root of 5, মানে 5 এর চতুর্থ মূল। 6 থাকলে 5 এর ষষ্ঠ মূল। এভাবে আমরা পড়বো, এটাকে পড়বো 5th root of 5। ঠিক আছে, যদি এরকম থাকে 7th root of a, মানে এর সপ্তম মূল, এর সপ্তম মূল। এটা রুট ওভার 5, এটা কিউব রুট 5, সেটা আমরা পড়তে পারি, কিন্তু তারপরের জিনিসগুলো পড়তে পারি না। এখন আশা করি পড়তে পারবো। এটাকে পড়বো আমরা 5th root of 5, 7th root of a, এভাবে যা থাকবে সেটাই 11th root of b, এরকম যত থাকবে রুটের উপরে যেটা সংখ্যা থাকবে মানে এটা বোঝাচ্ছে ওই রাশিটি। যেমন 5 এর মূল হলো ততটি, হ্যাঁ, সেটা মিন করে। এরকম একটা সমস্যা আমরা পড়ি, সেজন্য এটা বলে দিলাম। এবার আমরা যদি সূচকীয় রাশির সরল করি, তোমাদের যে প্রথম যে অঙ্কগুলো আছে চতুর্থ অধ্যায় 4 এর 1 এর, আমরা একটা দুইটা অঙ্ক করতে পারি। দেখো, সরল করো 1 থেকে 8 4 এর 1 এর। হ্যাঁ, যে 1 নম্বর যে অঙ্কটি আছে সেটা বলা আছে 1 এর 7 কিউব ইন্টু 7 হোল টু দি পাওয়ার -3, আর নিচে আছে 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। তো আমরা এখানে একটু আগে শিখেছি যে আমরা যদি ভিত্তি যদি একই হয়, ভিত্তিটাকে কমন নিয়ে নিব, আর পাওয়ারে গুণের ক্ষেত্রে যোগ করব, তাহলে 3 পাওয়ার হলো 3, আর প্লাস এখানে যত পরে উঠবে -3 লিখলাম, এখানে 3 1 প্লাস -4, তাহলে কত হয়? ঠিক আছে, আমরা একটু আগে দেখেছি যে এটা হলো যে প্রথম যে সূত্রটি x⁻m × x⁻n এর সূত্রটা আমরা প্রয়োগ করলাম, পাওয়ারে যোগ হলো। ওকে, এবার 7 হোল টু দি 3 -3 3 টু দি পাওয়ার 1 -4 ইকুয়াল টু আমাদের থাকলো কত, 7 হোল টু দি পাওয়ার 0 3 টু দি পাওয়ার -3। ওকে, তার মানে এটার মান আসবে কত আমাদের, এটার মান হলো 1। আমরা জানি 7 হোল টু দি পাওয়ার 0, এটার মান 1। আমরা সর্বশেষ যেটা যে সূচক শূন্য ভিত্তি শূন্য সূচক হলে কি হয়, কোনো পদের বা কোনো সংখ্যার সূচক যদি শূন্য হয় তার মান হবে 1, সেক্ষেত্রে অবশ্যই ভিত্তিটি শূন্য হওয়া যাবে না। আচ্ছা, আর 3 টু দি পাওয়ার -3, এটা আমরা ঋণাত্মক সংখ্যাটা শিখলাম যে একটু আগে, a টু দি পাওয়ার -n a টু দি পাওয়ার n, তাহলে এটা হবে 1/3 টু দি পাওয়ার 3। ওকে, ইকুয়াল টু 1, এই 1টা লিখলাম, ভাগটাকে গুণ করে দিলাম, 3 টু দি পাওয়ার 3 মানে হলো 27, এটা নিচে চলে যাবে
উপরে ছিল নিচে চলে যাবে উপরে, আমরা জানি এই হিসাবটা 27। এটা রেজাল্ট আমাদের আসলো কত 27। আমরা যে 4.1 যে প্রথম অঙ্কটি আমরা করে ফেললাম। ওকে, তাহলে এইভাবে আমরা এই যে কোনো সরল বা এইরকম সরল থাকলে সহজেই সমাধান করতে পারবো। আমরা একটু আরেকটা অঙ্ক দেখি। দেখো, এটা তো হলো সংখ্যার সাহায্যে এখানে এইভাবে আমরা এখানে সবগুলো অঙ্কই করতে পারবো, বা যে কয়টি বলছে সরল করতে সেগুলো করতে পারবো। আমরা একটু 2 নম্বর যে অঙ্কটি একটু হচ্ছে সেটা একটু দেখি। দেখো, কিউব রুট 7 স্কয়ার ইন্টু কিউব রুট 7 বাই রুট 7। ওকে, তাহলে আমরা আগে কি করব? আমরা আগে করব, দেখো আমরা একটু ভাঙাবো। কিউব রুট মানে আমরা জানি, বললাম যে একটু আগে একটা জিনিস, রুট 7 মানে হলো 7 বর্গমূল। এটাকে আমরা কিন্তু প্রকাশ করতে পারি 7 হোল টু দি পাওয়ার হাফ। ওকে, আবার কিউব রুট 7 কে লিখতে পারি 7 হোল টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এই কথাটি বলা হয় নাই, এখন মনে রাখবা যে রুট 7 কে আমরা লিখতে পারি 7 হোল টু দি পাওয়ার হাফ, কিউব রুট 7 কে লিখতে পারি 7 হোল টু দি পাওয়ার 1/3। হ্যাঁ, তাহলে আমরা এখানে 7 স্কয়ার ঠিক আছে, আর কিউব রুট হলো 1/3, এটা গুণ হবে পাওয়ারের সাথে, ইনটু এটা 7 হোল টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, আর এটা হলো রুট 7, এটাকে আমরা আপাতত এইভাবে রেখে দিই। এইবার যদি আমরা এটা গুণ করলে হবে 2/3, পরে যদি 7 কলম কমন নিলাম 2/3 প্লাস 1/3। ওকে, আর নিচে হলো কত রুট 7 ইকুয়াল টু, আমরা এটাকে লিখতে পারি 7 হোল টু দি পাওয়ার 3 লসাগু হলো 2 প্লাস 1 বাই রুট 7। 7 হোল টু দি পাওয়ার 3/3 বাই রুট 7 ইকুয়াল টু 7 বাই রুট 7। ঠিক আছে, 3 কাটা গেলে 7 হোল টু দি পাওয়ার 1 হবে এটা মান। এই ক্যালকুলেশনগুলো অনেকটা মানে তোমরা পারার কথা, যোগ বিয়োগ গুণ ভাগ সেটা আমরা জানি। এই জিনিসটা ভাঙানো দেওয়ার পরে আমরা যেহেতু সূত্র শিখে বলেছিলাম, সূচক কমন নিয়ে গুণের ক্ষেত্রে পাওয়ার পরে যোগ করলাম, নিচেটা যা ছিল তাই হলো। এখানে লসাগু করা হলো, যোগ বিয়োগ করা হলো, কাটাকাটি দিয়ে 7 হোল টু দি পাওয়ার 1 মানে 7। এবার আমরা জানি এটা দুই ভাবে করতে পারি। রুট 7 মানে 7 কে আমরা লিখতে পারি রুট 7 ইনটু রুট 7 মানে রুট 7 স্কয়ার। এটা আমরা সাধারণ মান নির্ণয় অঙ্ক করি, স্কয়ার রুটে কাটা গেলে 7 হয়, সেভাবে করতে পারি। অথবা এখানে যে সূচকীয় রাশি আছে, যেখানে 7 এর পাওয়ার হলো কত 1। ওকে, এখানে হলো 1 আর এখানে বলছিলাম রুট মানে হলো হাফ, মাইনাস হাফ, ভাগের ক্ষেত্রে বিয়োগ, তার মানে কত থাকবে 7 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ থাকবে। তাহলে 1/7 হোল টু দি পাওয়ার হাফ, তার মানে তাহলে কত হবে 7 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ হবে। নিচে এটা হলো কত 7 হোল টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, তাহলে তোমার হলো 7 হোল টু দি মাইনাস হাফ 1/7 হোল টু দি পাওয়ার কত 1/√7। 7 1 এখানে পাওয়ার হলো 1 আর এখানে 7 কমন নিলাম, তাহলে হলো 1 মাইনাস হাফ থাকবে কত প্লাস হাফ, সরি এখানে থাকবে প্লাস হাফ, মাইনাস হাফ থাকবে না। তো 1 থেকে মাইনাস হাফ বিয়োগ করলে কত হবে 7 হোল টু দি পাওয়ার হাফ মানে কত, যে বলছে √7। তাহলে আমরা এভাবেও করতে পারি, অথবা এই যে বলছি যে এখানে 7 কে এভাবে করাটাই বেটার, যেহেতু আমরা সূচকীয় রাশি করতেছি। সুতরাং এখানে পাওয়ার হলো, এটা পাওয়ার হলো 1 আর এখানে 7 এর পাওয়ার হলো হাফ, √7 মানে হলো পাওয়ার হাফ, 1 মাইনাস হাফ, ভাগের ক্ষেত্রে বিয়োগ 1 মাইনাস হাফ, 7 হোল টু দি পাওয়ার হাফ, 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকে, 7 হোল টু দি পাওয়ার হাফ মানে √7। ওকে, এভাবে তোমরা এই যে এখানে আরো আছে যেগুলো সেগুলো করবা। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো সহকারে পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবা, পড়াশোনার সাথেই থাকবা, নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।